উষা প্রত্যুত্তর করল না। এমনিতেই সাগর ভাইয়ের কাছাকাছি এসে হাঁসফাঁস অবস্থা তার। লজ্জায় মূর্ছা যাচ্ছে সে। সাগর আবারও উষার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, যেদিন আমি দেশে আসলাম অনাকাঙ্ক্ষিতভাবে তোর কথাও শুনে নিলাম। নিজের বড় ভাই বোন সবার সামনেই তখন বললি, কি যেন বলেছিস সেদিন? আমি নাকি বাসর ঘরে বসে তোর জন্য অপেক্ষা করছি। নিজে নিজে এসব কথা বলতে লজ্জা করলো না? ডক্টর যখন জানতে চাইলো আমরা লাস্ট ইন্টিমেট কবে হয়েছি, এতেই তুই আমার সামনে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছিস। উষা হকচকে উঠল। লজ্জায় মারা যাচ্ছে সে, এইটুকুই বাকি ছিল এখন। এই ব্যাটার এসব বলতে হবে এখন? মুখে লাজের আভাস স্পষ্ট। কান লাল হয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার। উষার দম বন্ধ হয়ে আসছে। চারা পেতে চাইল সাগরের হাত থেকে। ছিটকে সরে আসতে চাইল সে, কিন্তু সাগর দিল না। একদম উষার পেটে নাভির ওপরে হাত রেখে শক্ত করে চেপে ধরল সাগর। আকস্মিক সাগরের এমন স্পর্শে কেঁপে উঠল উষা। শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। শরীরের প্রতিটি রক্তকণিকা বুঝি টের পেল তা। উষার নিঃশ্বাস ঘন হলো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। সাগর দুজনের মধ্যেই দূরত্ব ঘুচিয়ে শরীর ঘেঁষে দাঁড়ালো। তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু করিনি। যা করার তুই করেছিস। এত লজ্জা তো আমার ঠোঁটে সারা মুখে চুমু খাওয়ার সময়ও পাসনি। আমি উল্টো কিছু করলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারতি। কথাগুলো বলার সময় বারবার সাগরের ডার্ক পিঙ্ক ঠোঁট জোড়া উষার কানে স্পর্শ করছিল। প্রতিটা স্পর্শে উষা কেঁপে কেঁপে উঠছিল। উষার ভেতরে সমুদ্রের স্রোতের মতো ঝড় বইতে লাগলো। উষার বুকে ধক করে ওঠে। তার মানে সাগর ভাই জাগ্রত ছিলেন সেদিন। ওনাকে কিস করার সময়ে উনি হুঁশে ছিলেন। কই, আমি টের পেলাম না কেন? উষার ছটফটানি বেড়ে গেল। এই পুরুষটার সামনে সে এইভাবে দুর্বল হতে চায়নি। ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে অমন ভুল করে ফেলেছে সে। তবে আর এমনভাবে ঘুমাচ্ছিল দেখে বোঝাই যাচ্ছিল না জেগে আছে। নিজের করা ভুলের জন্য নিজেকেই সে ধিক্কার দিল বারবার। সাগরের দিকে চোখ তুলে তাকাতেও অস্বস্তি লাগছে। এটা উষার ব্যক্তিত্ব নয়। সে এভাবে একটা পুরুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। উষার এত কাছে থাকায় সাগরের ভেতরেও ঝড় বয়ে যাচ্ছে। ভেতরের পুরুষ সত্তা জেগে উঠতে চাইছে। শরীর ঘামছে, কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তো এই পরিস্থিতিতে পড়তে চায়নি। সে চেয়েছে উষাকে একটু জ্বালাতে। উষাকে চুপ থাকতে দেখে সাগর গম্ভীর গলায় বলল, কি হলো, চুপ হয়ে গেলি কেন? চুমু খাসনি? উষা এলোমেলো দৃষ্টি ফেলল। তারপর আমতা আমতা করে বলল, না, আমি এমন কিছু করিনি। তাই? হুম। তাহলে কেমন কিছু করেছিলি? উষা এক পল তাকালো সাগরের দিকে। তারপর গলার স্বর কিছুটা কঠোর করে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। আর এভাবে শরীরের সাথে চিপকে আছেন কেন? আবার পেটেও হাত দিয়ে রেখেছেন। সাহস তো কম না আপনার? হাত সরান। আর আমার থেকে দূরে দাঁড়ান, একদম কাছে আসবেন না। সাগর এক ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল। কি কি বললি? আবার বল। বলেই উষার মুখের সামনে নিজের কান নিয়ে গেল। উষার দাঁতের দাঁত চেপে নাকের পাটা ফুরিয়ে বলল, কানে শুনতে পান না? আমার শরীরের সাথে এভাবে ঘেঁষে দাঁড়িয়ে আছেন কেন আপনি? দূরে যান। রুমে চলো সুইরবি, দেখবে কি কি করি আমি। একটা বেড আর রুম লাগতো আর কি। বেড না হলেও হবে, কিন্তু রুমটা লাগবে। ইউ নো হোয়াট, মেয়েরা এমনই। নারী নামক এই প্রাণীরা জামাইয়ের আদর পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু নিজ থেকে কোনো পদক্ষেপ নেবে না। পরবর্তীতে জামাই যখন একটু এগিয়ে আসে, তখন ওরা এমন এক ভান ধরে যেন আদরের প্রয়োজন নেই। উষা নিজের সর্বশক্তি দিয়ে সাগরকে ধাক্কা দিল। আকস্মিক ধাক্কায় সে 2 কদম পিছিয়ে গেল। উষা 2 হাতে নিজের কান চেপে ধরল, এক প্রকার চেঁচিয়েই বলল, ছি ছি, চুপ থাকেন। নির্লজ্জ বেহায়া, লজ্জা শরম কি চিবিয়ে খেয়ে ফেলেছেন? কার সাথে কি বলতে হয় এতটুকুও বোঝেন না? কমন সেন্স নেই? সম্পর্কে কি হই আমি আপনার? আমার সাথে এইসব বলছেন কেন আপনি? নিজের বউয়ের সাথে এইসব বলবেন? তো তুই কি হোস আমার? উষা তাচ্ছিল্যের দৃষ্টিতে সাগরকে পরখ করে নিল। পরপর খুব দৃঢ় গলায় বলল, যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সেই সম্পর্কে এসব কথা মানায় না। দেশে তো এসেছেন আমায় ডিভোর্স দিতে, ডিভোর্স দিয়ে চলে যাবেন। সেখানে প্রেমিকাকে গিয়ে বিয়ে করবেন? এই দুনিয়ায় কেউ এত সাধু না। বেহায়ার মতো এই ধরনের কথা বলা থেকে বিরত থাকেন তো। কলেজে দিয়ে আসার প্রয়োজন বোধ করলে দিয়ে আসুন, নয়তো বলুন, আমি নিজেই চলে যাব।
সাগর চোয়াল শক্ত করে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ দুটি তার রক্তবর্ণ ধারণ করেছে। সাগর কিছু না বলে এক কদম এগিয়ে সামনে উষার গাল চেপে ধরল। আকস্মিক সাগরের এমন আক্রমণে হকচকিয়ে উঠল উষা। দুই হাত দিয়ে চেপে ধরল সাগরের হাত। নিজেকে শক্ত হাতের বাঁধন থেকে ছাড়াতে চাইল, কিন্তু এই শক্তপোক্ত শরীরের সাথে পেরে উঠল না। সাগর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, সেটা তো তোর আগে ভাবা উচিত ছিল। নিজের পরিণতি যখন জানাই আছে, তাহলে আমার কাছে এসেছিলি কেন? আর কিছু বলার আগেই সিঁড়ি থেকে কারো পদধ্বনির শব্দ শুনতে পেল দুজনে। সাগর ছেড়ে দিল উষাকে। এক পলক তাকালো উষার রক্তিম বর্ণ ধারণ করা ফর্সা মুখপানে। হালকা একটু স্পর্শেই কেমন লাল হয়ে গেছে। সাগর ভাবল, হালকা না একটু বেশি গাঢ় স্পর্শ ছিল। আমি গাড়িতে বসছি, দ্রুত আয়। উষা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো সাগরের দিকে, তারপর চেঁচিয়ে বলল, তুই যা তোর গাড়ি দিয়ে। তোর এই বালের গাড়ি দিয়ে না গেলে কি হবে আমার? সাগরের পা যুগল থেমে গেল। চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল উষার পানে। সাগরের এমন রূপ দেখে কিছুটা দমে গেল উষা। মনে পড়ে গেল সেদিনের মারামারির কথা। সাগর ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো উষার দিকে। সাগরকে এগিয়ে আসতে দেখে উষা নিজের দুই হাত নিজের দুই গালে রাখল। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। অন্যায় শুধু একটা করেনিও, আবার তুই বলেও সম্বোধন করেছে। সাগর উষার সামনে এসে নাক ফুলিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তোকে এই বালের গাড়ি দিয়েই যেতে হবে। দেখি কিভাবে আটকাস তুই। অতঃপর আর কোনো কথা না বলি উষার হাত ধরে টানা শুরু করলো। নিয়ে বসিয়ে দিল গাড়িতে। সাগর ড্রাইভিং সিটে বসে মুখ ফুলিয়ে শ্বাস নিল। চোখ বন্ধ করে নিজের রাগ নিবারণ করার বৃথা চেষ্টা চালালো। তারপর রাশভারী কণ্ঠে হিসহিসিয়ে বলল, আজকে বলেছিস, অসুস্থ বলে ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি আর কোনোদিন এমন এমন করিস, ছাড় পাবি না। এক্কেরে পুঁতে দেব। উষা চুপচাপ পড়ে রইল নিজের জায়গায়। একটা টু শব্দও করল না। নিজের জানের মায়া আছে তার। আমি তো এই যে বিয়ে করতে চাচ্ছি না বলে রাজি হচ্ছিলাম না, কিন্তু ছেলেটাকে দেখার পরে মত বদলে ফেলেছিলাম। কিন্তু বেটার আলাদা পছন্দ আছে। সাদাফের বিরক্ত লাগলো খুব। আরিশার মাথায় খুব শক্ত একটা চাটি বসিয়ে দিল সাদাফ। আরিশা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শালা, তুই আমাকে চাটি মারলি কেন? সব সময় তোর এইসব অত্যাচার আর ভালো লাগে না আমার। আইসে আমার তখন তো খুব বলেছিস সাদাফ একটা কিছু কর, আর এখন শালি সারাদিন আমারে বলস আমি যেন মেয়েদের দিকে কুনজর না দেই, তাইলে তুই কি করস? তুই যে পোলা দেখাই বিয়াতে রাজি হয়ে গেলি, ওটা কি? তো আমি কি তোর মতো যেই ছেলে দেখি সেই ছেলে দেখেই পাগল হয়ে যাই? আস্তাগফিরুল্লাহ, আমি ব্যাডা মানুষ দেখা পাগল হমো কেন? আমি সুস্থ মানুষ। আরিশা কথা থামিয়ে দিয়ে তাকালো ডান দিকের রাস্তার দিকে। গালিব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। সাদাফের ডান কাঁধে হাত রেখে বলল, দেখতো ওইটা কি গালিব ভাইয়া না রে? সাদাফ তাকালো সেদিকে। সে ভ্রু কুচকে বোঝার চেষ্টা করলো সে। গালিবের সাথে সাদাফের দেখা হয় না অনেকদিন। সেদিন আরিশাদের বাড়িতেও সাদাফ বাইরে ছিল বলে দেখাটা হয়নি। হ্যাঁ, গালিব ভাইয়াই তো। ডাক দে ওনাকে, এখানে আসতে বল। সাদাফ গলা উঁচিয়ে ডাক দিল গালিবকে। আকস্মিক নিজের নাম ধরে কেউ ডাকছে শুনে পেছন ফিরে তাকায় গালিব। সাদাফকে দেখে সে হাসি মুখে এগিয়ে আসে। তারপর কুশল বিনিময় করে দুজনে। কোথাও যাচ্ছিলে নাকি? হ্যাঁ সাগর, আর নেহালের সাথে একটু কথা আছে। ওহ আচ্ছা ভাইয়া, সাগর ভাইয়া কি এবার সত্যি উশিকে ডিভোর্স দিয়ে দিবে? ভাইয়া কি মেয়েটার ভালোবাসার কোনো দাম দিবে না? গালিব তপ্ত নিঃশ্বাস ফেলল, ভাবুক হয়ে বলল, জানি না, তোমার ভাইয়ের মন বোঝা বড় দায়। তার মাথায় কি চলে সেটা সে নিজেই ভালো জানে। আরিশা মাঝখানে চিন্তিত স্বরে বলে, আচ্ছা গালিব ভাইয়া, সাগু ভাইয়া কি ওখানে কাউকে পছন্দ করে? গালিব দুই দিকে মাথা নাড়ালো, যার মানে না, কাউকে ভালোবাসে না। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সাগরের খালাতো বোন আছে না, রিসা নাম? কি হয়েছে? ওই মেয়েটা সাগরকে ভালোবাসে। ওর কারণে সে খালার বাসা ছেড়ে আমাদের সাথে অ্যাপার্টমেন্টে নেয়। সাদাফ আরিশা দুজনেই অবাক হয়, এ কি বলছে? এমনিতেই সাগরের ওই খালার সুবিধা না, আবার নিজের মেয়েকে এড়িয়ে দিয়ে কি খিচুড়ি জানি পাকিয়েছে।
তার সাথে যদি সাগরের কোনো সম্পর্ক না থাকে, তাহলে সাগর বলল কেন ডিভোর্স দিয়ে ওখানে গিয়ে আবার বিয়ে করবে? গালিবের ঠিক পেছন থেকেই কথাটা বলল রাদীপ। রাদীপের তীব্র গম্ভীর কণ্ঠস্বর শুনে সেদিকে তাকালো তিনজনেই। রাদীপ এগিয়ে এসে দাঁড়ালো তাদের সাথে। গালিব রাদীপের কাঁধে হাত রেখে বলল, দেখো ভাই, এরকম কিছুই না। তোমার ভাই উল্টো বলে সে কোনো বিয়েই করবে না, একা থাকবে। সাদাফ উদ্বিগ্ন হয়ে বলল, এটা কোনো কথা ভাইয়া? জীবন কি একা চলে? সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো। তারপর একটু চুপ থেকে বলে, যেহেতু নেহাল এখনো চুপ আছে, কিছুই বলছে না, তোমাদের ধৈর্য ধরা উচিত। রাফিদ, তুমি শুধু শুধু ভাইয়ের উপরে রাগ করো না। রাফিদ তাচ্ছিল্যের স্বরে বলে, রাগ কি এমনি এমনি করেই? সাগর আমার নিজের আপন ভাই, আর উষাকেও আমি কখনো চাচাতো বোনের নজরে দেখিনি। মেয়েটার পুরোটা জীবন গেল বিভীষিকায়, প্রথমে মায়ের কারণে আর এখন স্বামীর কারণে। সাগর তো বিয়ে করে চলে গেছে, কিন্তু সমাজের মানুষের কটূক্তি আমার বোনের মাথার উপর দিয়ে গেছে। মেয়েটার কি দোষ বলো? ছোট্ট সময় মানুষ না বুঝে কত কিছুই বলে, বড় হলে কি আর তা করে? আমিও তো ছোট সময় বলতাম ওই আরিসাকে বিয়ে করব। কই, এখন কি এরকম কোনো ফিলিংস কাজ করে? হ্যাঁ। এই পর্যায়ে আরিশা খানিক অপ্রস্তুত হলো। সে সবার থেকে শুনেছে রাদীপ নিজের বউ বলে কত যত্ন নিত আরিশার, কাউকে নাকি ধরতেও দিত না। কিন্তু রাদীপের কথা আর আরিশার লজ্জা পাওয়া কোনোটাই পছন্দ হলো না সাদাফের। রাদীপ একটু থেমে ফের বলল, আরে উষাও তো এসব ভুলেই যেত, কিন্তু বিয়েটার জন্যই তো সে মায়ায় পড়েছে। গালিব কাতর স্বরে বলল, আশ্বাস রাখো, তোমার ভাই কিন্তু এতটাও অবুঝ নয়। রাফিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেসব বাদ দাও। ছোট চাচ্চু নিজেও এসবে বিরক্ত। আব্বু মেজো চাচ্চু আর ছোট চাচ্চুর সাথে কথা বলেছে। তারপরে সেদিন আব্বু উষাকে কান্না করতে যখন দেখলো, তখন কারণ জিজ্ঞাসা করার পরে বলল উষা নিজেও চায় ডিভোর্স হয়ে যাক। ডিভোর্সের জন্য যেন সাগরকে দায়ী না করা হয়। আরাব ভাইয়া আর আলিফ ভাইয়ার সাথেও কথা বলেছে। আব্বু দুজনকেই বলেছে উষা যা চাইবে তাই। এখন আব্বুর বন্ধুর ছেলে, যে বর্তমানে দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে উষার বিয়ের কথা চলছে, যদিও উষা সেটা জানে না। আরিশা সাদাফ দুজনেই অবাক হলো। তাদের মাথায় আকাশ ভেঙে পড়লো, এত দ্রুত তাদের বাড়ির মানুষ বিয়েটা ভাঙতে চাচ্ছে। আবার দুজনেই ভাবলো ঠিকই আছে, নিজের স্বামীর মুখ থেকে বারবার ডিভোর্স দিয়ে দিব শুনতে কোন মেয়ের ভালো লাগে। গালিব স্তব্ধ নয়নে তাকিয়ে রইল সাদাফের পানে। সিজান ভুইয়া যে এত দ্রুত পোল্টি মারবেন জানা ছিল না তার। সাদাফ উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কবে থেকে এসব চলছে? আর ছেলে কি উশিকে দেখেছে? রাফিদ বিস্ময় দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, কাল থেকেই চলছে বিয়ের কথা। ছেলে সামনের মাসেই দেশে আসবে, বর্তমানে বিজনেস পারপাসে সিঙ্গাপুরে আছে। গালিবের কণ্ঠ নালী দিয়ে শব্দ বের হচ্ছে না। সে কি বলবে বুঝে পাচ্ছে না। এই সম্পর্কটা টিকাতে ওদের কত চেষ্টা, শেষমেশ সবকিছু বৃথা যাবে। গালিব কোনো মতে বলল, ছেলেটা কি আগে থেকে চিনতো উষাকে? হ্যাঁ, প্রায় 2 বছর আগেই আমাদের একটা পার্টিতে আঙ্কেল আর তৃপ্তিসান ভাইকে ইনভাইট করছিল আব্বু। পার্টিতে প্রথম দেখে উষাকে, যেহেতু উষা আর সামিনা আপুর বিয়ে একই দিনেই হয়েছিল, তাই আমাদের অফিস সহ আত্মীয় স্বজন সবাই এই বিয়ের ব্যাপারে জানে। ভাইয়া মেনে না নেওয়ার ব্যাপারেও জানে। তৃপ্তিসান ভাইয়া সবকিছু খোঁজ খবর নিয়েই 2 দিন পরে আঙ্কেলকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আরিশা হঠাৎই চিৎকার করে উঠিয়ে ওঠে, ওই হ্যান্ডসাম ভাইয়াটা, ওই যে বিয়ের কথা বলাই যে মামা অনেক রেগে গিয়েছিল, কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করেছিল। ওহ, ছেলেটা এত কিউট। সাদাফ আরিশার পিঠে ধরাম করে এক কিল দিয়ে বলে, যেই ছেলে দেখোস ওই ছেলেই কিউট, হ্যান্ডসাম। তোর নজর তো ওই হিরো আলমের দিকে আটকায়। চুপ থাক, শুনতে দে আগে। রাফিদ দুজনের ঝগড়া দেখে ঠোঁট প্রসারিত করে হাসল। তারপর বলল, ওনারা তখনই বলেছিল যে আপনাদের ছেলে এই বিয়ে মানবে না। যখনই ওদের ডিভোর্স হবে আমাদেরকে জানাবেন, আমরা তখনই বিয়ে সম্পন্ন করব। মেয়ের আগে বিয়ে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কেউই তখন রাজি ছিল না। আঙ্কেল মাঝে মাঝেই কল দিয়ে এসব ব্যাপারে জানতে চাইতো, তাই কালকে আব্বু কল দিয়ে জানায় ওনাদের। তৃপ্তিসান ভাইয়া দেশে আসায় তারপরই তো ডিভোর্স হবে ওদের,
আর ডিভোর্স হলেই উষার এক্সাম শেষ হলে কয়েকদিনের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে চান তারা। আর ভাইয়া তো এদেশে থাকে না, ভাইয়ার জন্ম আমেরিকায়, আর স্টাডিও করেছেন সেখানে। উষাকে উষাকে স্পাউস ভিসায় একেবারে বিয়ের পরের দিনই আমেরিকা নিয়ে যাবেন। এত আশা নিয়ে তৈরি করা সম্পর্কটা ভেঙে যাবে ভেবে সাদাফ আরিশা কষ্ট পেলেও মন খারাপ হলেও স্বস্তি পেয়েছে এই বিষয়ে। বোনটা এই নরক থেকে বের হয়ে আনন্দে থাকতে পারবে। গালিব আর কিচ্ছু শুনতে পারল না। গালিবের নিজের কেমন লাগছে, বুকে মোচড় দিয়ে উঠছে। আর ভুইয়া বাড়ির মানুষেরা সবাই এই বিষয়ে কত হ্যাপি। গত 5 বছরে সাগরকে কত জ্বালিয়েছে এসব নিয়ে। গালিবের কেন জানি কান্না পাচ্ছে। পুরুষ মানুষ হয়েও সম্পর্কের মায়ায় কাঁদতে ইচ্ছে করছে। একটা সম্পর্ক গড়তে যতখানি সময় লাগে শেষ হতে ততখানি সময় লাগে না। ছোট থেকে বড় হতে দেখেছে উষাকে। বিয়ে নিয়ে কত ঝামেলা হয়েছে, সাগর লন্ডনে বসে কত আফসোসই করেছে। সাগর কি এসব জানে না রাফি? না, ভাইয়াকেই জানানো হবে। ছোটন মামার বিয়ের পরে তুমিও প্লিজ ভাইয়াকে কিছু বলো না। নেহাল ভাইয়াকেও জানানো হয়নি। ও আচ্ছা, বলবো না। আমিও চাই উষা সুখী হোক, শালার একটা শিক্ষা হোক। গালিব আর দাঁড়ানো না, ওর এখানে থাকতে ইচ্ছে করছে না। আচ্ছা আমি আসি, তোমরা থাকো। রাফি কি ওদের কাছে এসেছিলে? হ্যাঁ, ওদেরকে আমিই ডেকেছি। উষার বিয়ের ব্যাপারে এসব জানানোর ছিল। আব্বু বলেছিল ওদেরকে জানাতে। আচ্ছা থাকো, আমি যাই। গালিব সেখানে আর দাঁড়ালো না, হেঁটে এসে বসলো নিজের গাড়িতে। পরপর গ্রুপে কল লাগালো নেহাল আর সাগরকে। তোরা দুইটা কোথায় আছিস এখন? আমি বাসায় এখনই বের হব। তুই কই, গাড়িতে কেন? নেহালের কথা শুনে গালিব সাগরের উদ্দেশ্যে বলল, শ্রদ্ধেয় ভাই, আপনি কোথায় আছেন? নাকি বউয়ের বিয়ে খাওয়ার জন্য শপিং করতে বের হয়েছেন? গালিবের এমন অদ্ভুত কথায় সাগর ভ্রু কুঁচকে তাকায় গালিবের দিকে। নেহাল তেমন একটা পাত্তা দেয় না। সে জানে গালিব সারাদিনই উল্টাপাল্টা বলে। কি আজে বাজে কথা বলছিস? আমি উষাকে ওর কলেজে ড্রপ করে এখন ফিরছি। বাহ ভাই, এই জীবনে এই প্রথম বোধহয় ভালো কোনো কাজ করেছিস। করে নে, এই কদিন এই উপভোগ করে নে। 2 দিন পরে তো বাপ্পারাজের মতো হাতে বোতল নিয়ে আমাদের উপদেশ দিবি কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। আর সারাদিন গান গাবি প্রেমের সমাধি ভেঙে, মনের শিকড় ছেড়ে পাখি যায় উড়ে যায়। কি সব আজে বাজে কথা বলছিস? আমি আজে বাজে কথা বলি? সাগর দাঁতে দাঁত চেপে বলল, না, তুই না, আমি বলছি। আয় আগে, তারপরে বুঝবি কে আগে বাজে বলে। মাটি কামড়ে পড়ে থাকবি তুই দেখিস। শালার ভাব শেষ হয় না এখনো। নেহাল বিরক্ত হয়ে বলল, চুপ কর তো শালা, কি বলিস? বোঝো না কি বলি? মামার বাড়ির খবর রাখো কিছু, আর তুমি রাখবে কিভাবে? যার বাড়ি সে নিজেই তো জানে না। শুন ছাগল। সাগর রাগী দৃষ্টিতে তাকাতেই গালিব বলে, না মানে সাগর শুন, খুব শীঘ্রই বিয়ে খাচ্ছিস। সে তো খাচ্ছি, ছোটন মামার বিয়ে না। গালিব বিড়বিড় করে। হবাইত্যা কথাকার, আবাল পোলাপান। তারপর ভাবুক হয়ে বলে, ও হ্যাঁ, তোমাদের ছোট মামার বিয়ে তো আমি ভুলেই গিয়েছিলাম। মেয়েদের মতো এইভাবে কথা বলছিস কেন গালিব? সময় বহমান, নদীর ঢেউয়ের মতো সময় বয়ে যায়। সময়ের সাথে সাথে এক সময় মানুষের জীবনের গতিবিধিতে পরিবর্তন আসে। আজকে আপনি যে জিনিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, কোনো কারণে সেই বিষয় নিয়ে মনে আঘাত পেলে মন থেকে আগ্রহ কমতে থাকে। সময়ের সাথে সাথে সকলের মধ্যে পরিবর্তন আসে। আজ থেকে 2-1 বছর পরে সেই জিনিসটা আর পেতে ইচ্ছে করে না। এরই মধ্যে কেটে গেছে 5 দিন। উষার আর সাগরের জীবনের জটিলতা কমেনি। আরাফ মারিয়া জামান গত 3 দিন আগে দেশে ফিরেছে। আবার আজকেই মারিয়া জামান চলে যাবে গাজীপুরের বাবার বাড়িতে ছোটনের বিয়ে উপলক্ষে। সাথে লিপি বেগমও যাবেন, কিন্তু বাড়ির পুরুষ মানুষ কেউই যাবে না। সাদাফ গিয়ে বড় আম্মুদের দিয়ে আসবে। এই কারণে উষা ও বাবা চাচা ভাইদের দেখাশোনা করতে থেকে যাবে। আবার সামনে এইচএসসি, এতদিন বন্ধ করার কোনো মানেই হয় না। গতকাল রাত থেকে সাগরের শরীরে জ্বর ভাব মাথা ধরে আছে। অফিসে যেতে ইচ্ছে করছে না, শরীর দুর্বল লাগছে তার। বাবাকে বলে অফিসে যাওয়া ক্যান্সেল করেছে সে। উষাও আজকে কলেজে যায়নি। বাড়িতে থেকে বাড়ির সব কাজ করবে, আজকে ঘর গোছাবে, সাজাবে।
কাজের লোক থাকা সত্ত্বেও এই কাজগুলো সবসময় উষা নিজেই হাতে করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। সকালে নামাজ পড়ে উষা কাজে লেগে পড়েছিল, তাই ঘর ছাড় দেওয়া গোছানো জলদি শেষ হয়েছে। এখন এসেছে ড্রয়িং রুমটা গোছাতে। কই গো বড় আম্মু? আম্মু, তোমাদের হলো বের হবে কখন? অলরেডি 11:25 বেজে গেছে। লিপি বেগম কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ, আমার শেষ দেখা তো মারির হলো কিনা। সাদাফ বিরক্তিতে ভ্রু কুচকে বলল, তোমরা মেয়েরা যে কি! বড় আম্মু, এতক্ষণ লাগে রেডি হতে? আমাকে দেখো, আমি আরও 40 মিনিট আগে রেডি হয়েছি। তোমাদেরকে সাথে না নিলে এতক্ষণে আমি গাজীপুরে থাকতাম। লিপি বেগম সাদাফের কান চেপে ধরে বলল, হ্যাঁ, কতটুকু যে থাকতে আর আমরা বুঝি না। সংসার নেই তো তাই বুঝিস না। বিয়ে শাদি কর, পরে বুঝবি। বিয়ে? কে বিয়ে করবে? আমি? হ্যাঁ, তুই তোরেই বিয়ে করাবো। উষা ড্রয়িং রুমের টিভিতে গান ছেড়ে তাকার পর কাজ করছে। ডাইনিং রুমের সবই প্রায় গোছানো শেষ। সাদাফ উষার কাছে গিয়ে ওর মাথায় শক্ত একটা চাটি মেরে দিল। উষার নাক মুখ কুচকে তাকালো সাদাফের দিকে, তারপর দাঁতের দাঁত চেপে বলল, শয়তান, তোর হাত সারাক্ষণ চুলকায় খালি না? হাওরে বইন, এখন কথা কম ক, আমারে টাকা দে কিছু। তোর টাকা কেন, একটা কানা করিয়েও দিব না আমি। এই বেরি, জামাইয়ের টাকায় চলস, এখন ভাইরে কিছু দিবি না? ওই ব্যাটার টাকার জন্য আমি হাঁ করে আছি না? বালের টাকা পয়সা। আমি জানিস কি করব ভাবছি? সাদাফ কপাল কুচকে খুব চিন্তিত হয়ে সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞাসা করে, কি করবি ভাবছিস? উষা এক পর সাদাফকে দেখে নিয়ে বলে, দেখিস না বেটা কেমন কথায় কথায় বলে। আমার সবকিছু এখন ওনার দায়িত্ব, আমার ভরণ পোষণের দায়িত্ব বহন করছেন উনি। তা তো বলি, বড় আব্বুই তো বলল। আরে শুন না আগে, আমি ভাবছি এই বেটার টাকায় একটা টয়লেট করব। যখন বলবে যে আমার টাকায় তোকে চালাচ্ছি, তখনই ওনার টাকায় করা টয়লেটে যাবো আর বলবো, দেখ তোর টাকা আমি হাগু করি, হিসু করি, কি আছে আর জীবনে। সাদাফ এবং লিপি বেগম দুজনেই ঘর কাঁপিয়ে হেসে ওঠে। হাসির শব্দ এতটাই তীব্র যে মারিয়া জামান দ্রুত বেডরুম থেকে ডাইনিংয়ে আসেন। সাগরও শুনতে পেল হাসির শব্দ, সেও নিচে নেমে এলো। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল এক কোণে। মারিয়া জামান অস্থির হয়ে জিজ্ঞাসা করেন, আমাকে রেখে কি বলছিলে গো ভাবি? এইভাবে হাসছিলে কেন, বলো না। লিপি বেগম একবার সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা ছেলের পানে তাকালেন। এখন না, গাড়িতে যেতে যেতে বলবো। তারপর সাগরের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলেন, জ্বর উঠেছিল পরে? সাগর সব সময়ের মতোই গম্ভীর গলায় বলল,